পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও। জানালেন পরিকল্পনা উপদেষ্টা। একনেকের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠক। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশ। কিছু উপদেষ্টার কথায় মনে হয় নির্বাচন চাওয়া অপরাধ, মন্তব্য রিজভির। যুক্তরাষ্ট্র ইউরোপে পণ্য পাঠাতে শাহ আমানত বিমানবন্দরে হচ্ছে বিশেষ জোন। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা মতো থাকছে 6 স্তরের নিরাপত্তা বলয়। এবং রংপুরে সাপ্তাহিক হাটে জমজমাট কোরবানির পশু বেচা কেনা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। চট্টগ্রামে প্রস্তুত 8 লাখের বেশি গবাদি পশু। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও। উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। এদিকে এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানিয়েছে, পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সব কারণ তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার দুপুর 12টার পর রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে 19 উপদেষ্টাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি। বেলা 2টার পর বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন বলেও জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। নির্বাচন এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের একটা ক্ষেত্র তৈরি করা দরকার, সেই কাজেও এটি তো আমাদের আসল কাজ। সেই কাজেও কি কি প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি, এবং আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। এর আগে এনএসি সম্মেলন কক্ষে বেলা 11টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয়। বৈঠকে 11,851 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্ধ্যায় বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে যমুনায় বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন আহমদ, মির্জা আব্বাস সহ তাদের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নেবে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অংশ নেবেন বৈঠকে। এছাড়া আগামীকাল আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের প্রসঙ্গ তোলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে নাটকীয় নানা ঘটনা প্রবাহে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সরাসরি যাচ্ছে সেখানে। সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে। জনগণ স্থায়ী সরকার চায়। আমরা এটা জানি যে বিগত স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান, সেটা রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, প্রশাসনিক বলেন,
সাংবিধানিক বলেন সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আর সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান আন্দোলনে রত, যুগপৎ আন্দোলনে রত সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করেছেন। আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি, যারা সংস্কারের কথা বলেন তারা অনেক কথা বলছেন, কিন্তু 31 দফার বাইরে নূতন কোনো কিছু তাদের মাথা থেকে আসে না। তারা যেসব পরিবর্তনের কথা বলছেন 31 দফা তার সবগুলি নিয়ে আছে প্রায়। কাজেই সংস্কার প্রয়োজন, নিঃসন্দেহে ক্রমে প্রয়োজন, কিন্তু সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয় নাই। আমরা বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিন। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আমরা বলেছি, নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সংস্কার কমিশনের ঐকমত্য কমিশন যেটা হয়েছে তার প্রধান বলেছেন, পত্রিকায় এসেছে, আগামী 1 মাসের মধ্যে তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আলোচনা করেছেন তার আলোকে একটা সনদ প্রস্তুত করতে পারবেন। আর তাহলে জুন মাসের মধ্যে সংস্কার, নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয় তাহলে ডিসেম্বরে নির্বাচনে তো অসুবিধা কোথায়? আমি বারবার বলেছি, যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন, তারা বলেন, যুক্তি দিয়ে বলেন, কেন ডিসেম্বরের পরে সময় দরকার আপনাদের? কোন দল এখনো সংগঠিত হয় নাই, তারা সংগঠিত হওয়ার জন্য সময় দরকার। ইউরোপ আমেরিকায় সরাসরি গার্মেন্টস পণ্য পাঠাতে নিরাপত্তা তল্লাশির পাশাপাশি সংরক্ষণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্থাপন হচ্ছে RA3 জোন। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী আগামী 4 মাসের মধ্যে বিমানবন্দরে গড়ে তোলা হবে বিশেষ এই নিরাপত্তা বলয়, যেখানে 6 স্তরের নিরাপত্তা নিশ্চিতে ম্যানুয়াল ডিজিটাল সিস্টেমের সঙ্গে থাকবে ডগ স্কোয়াডও। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক রূপ পাওয়ার 24 বছর পেরিয়ে গেল, কার্যকর হয়নি রেগুলেটর এজেন্ট 3 জোন। যে কারণে ইউরোপ আমেরিকাগামী গার্মেন্টস সহ সব ধরনের কার্গো পণ্যকে প্রথমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়ে নিরাপত্তা পরীক্ষা করা হয়। এরপর সেখান থেকে নিরাপত্তা প্রত্যয়নপত্র নিয়ে পাঠানো হয় বিদেশি বায়ারের কাছে। ফলে সময় এবং খরচ দুটোই বাড়ছিল। আমরা চাই ঢাকার মতো চট্টগ্রাম বিমানবন্দরটাকেও যাতে এক্সপোর্টের জন্য একটা হাব হিসেবে ইউজ করা হয়। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় এখন চট্টগ্রামে RA3 জোন প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। চিটাগং এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে একটা আলাদা জোন হতে পারে, একটা সিকিউরড ওয়্যারহাউস হতে পারে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী ইউরোপ আমেরিকার বিভিন্ন গন্তব্যে সরাসরি পণ্য পাঠাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্থাপন করা হচ্ছে RA3 জোন। এর আওতায় যে কোনো রপ্তানি পণ্য বিমানবন্দরে আসা থেকে শুরু করে সংরক্ষণ, প্যাকেজিং সহ বিমানে তুলে দেওয়া পর্যন্ত অন্তত 6 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পুরো সিস্টেমটাকে যে একটা RA3 জোনের আওতায় আনা হয়, ওইটা আমরা সেট আপ করতে যাচ্ছি। ওটার জন্য আমাদের প্ল্যানিং রেডি, আমরা যে কোনো সময় হয়তো কাজ শুরু করব। কিছু রিকোয়ারমেন্ট তাদের থাকে, ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করলে আপনি ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট অপারেট করতে পারবেন না। 2005 সাল থেকে শুরু হয়ে 2021 সাল পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্গো বিমান চালু থাকলেও করোনার সময় তা বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিশেষ জোন কার্যক্রম শুরু করলে সে পরীক্ষা মধ্যপ্রাচ্য নয়, হবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। আর এর ফলে খরচ যেমন কমে আসবে, তেমনি সরাসরি ইউরোপ আমেরিকার গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশের তৈরি পোশাক। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ঈদুল আজহার সামনে রেখে রংপুরে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। সকালে জেলার সবচেয়ে বড়
গঙ্গাচড়ার বেদগাড়ি হাটে পশু নিয়ে আসেন বিক্রেতারা, তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। জেলায় অস্থায়ী ও স্থায়ী মিলে 61টি হাটে গবাদি পশু বিক্রি হচ্ছে। 41টি ভ্রাম্যমাণ ভেটেরিনারি টিম কাজ করছেন। জেলার চাহিদা 2,24,751টি। প্রস্তুত আছে 3,63,312টি পশু। চাহিদা মিটিয়ে 1,38,561টি পশু জেলার বাইরে বিক্রি করা সম্ভব বলেও জানায় প্রাণী সম্পদ বিভাগ। চট্টগ্রামে এবার কোরবানির জন্য প্রস্তুত 8,60,000 গবাদি পশু। ঘাটতি রয়েছে 35,000। 3 পার্বত্য জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু দিয়ে ঘাটতি চাহিদা পূরণ হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ঈদুল আজহার সামনে রেখে পশুর বাড়তি পরিচর্যা করছেন খামারিরা। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম শহর ও গ্রামে গড়ে উঠেছে বড় আকারের অনেক গরুর খামার। নগরে 100-রও বেশি এগ্রো খামার রয়েছে। এখানে দেশীয় পাশাপাশি বিদেশি জাতের গরুও লালন পালন করা হচ্ছে। এবার চট্টগ্রামে কোরবানির চাহিদা প্রায় 8,96,000। এর মধ্যে কোরবানিযোগ্য গবাদি পশুর উৎপাদন 8,60,000, ঘাটতি প্রায় 35,000। আমাদের কিছু কিছু জেলা ঘাটতি আছে, আবার কিছু কিছু জেলা বেশি আছে। ওভারঅল সারা বাংলাদেশে আমাদের দেখা যায় যে গরু উদ্বৃত্ত আছে। এখন পর্যন্ত হাটগুলোতে বেচা কেনা শুরু না হলেও এগ্রো ফার্ম থেকে পছন্দের পশুটি ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে। মানুষ যেন কিনতে পারে ওরকম একটা দাম রেখে দিয়ে থাকি আমরা, যেন কাস্টমার আতঙ্কে না পড়ে থাকে। আমাদের এই কোরবানির 4 রাত পর্যন্ত আমাদের কাছে গরু রাখার সুযোগ আছে। কাস্টমারদের জন্য আমরা এভাবে সুযোগ করে দিচ্ছি। চট্টগ্রাম নগরীতে পশুর চাহিদা 1,09,757টি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনায় গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল এক শিক্ষার্থীর। আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী। সকালে মোটরসাইকেলে করে তালতলের পচা কড়ালিয়া বাজারে যাচ্ছিলেন 3 বন্ধু শরীয়ত বিশ্বাস, সুজন ও শাওন। এ সময় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গাছ কাটছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ আংশিক কাটা গাছ মোটরসাইকেলের উপর আছড়ে পড়ে। এতে ছিটকে পড়ে 3 জনই আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে শরীয়তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাংলা সময় আরও থাকছে। নির্জনতায় প্রাণ ফিরছে সেন্ট মার্টিনে। প্রকৃতিতে স্বস্তি ফিরলেও পর্যটক শূন্যতায় জীবন জীবিকায় ভাটা। চরম কষ্টে দ্বীপের বাসিন্দারা। সহায়তার আশ্বাস কোস্টগার্ডের। সেশন জট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবিতে আমরণ অনশন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের 12 শিক্ষার্থী। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অনশন কর্মসূচি শুরু করে তারা। এর আগেও তারা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসলেও সমাধান হয়নি বলে জানায় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। ভোলার গ্যাস সিলিন্ডারে করে ঢাকায় সরবরাহ বন্ধ সহ 6 দফা দাবিতে ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানির ডিপো অফিসে তালা দিয়েছেন আন্দোলনকারীরা। দুপুরে শহরের বাংলা স্কুল মাঠে আমরা ভোলাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে সর্বস্তরের মানুষ। পরে ব্যাপারীর দোকান এলাকায় ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানির ডিপো অফিসে তালা দেয় আন্দোলনকারীরা। দাবি না মানা পর্যন্ত ইন্ট্রাকোকে ঢাকায় গ্যাস নিতে দেয়া হবে না বলে জানান বক্তারা। সাগরপথে মিয়ানমারে পাচার হচ্ছিল সিমেন্টের বস্তা। চট্টগ্রাম কক্সবাজারের উপকূলবর্তী সাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে জব্দ হয়েছে 340 বস্তা সিমেন্ট। আটক করা হয় 5 জনকে। কোস্টগার্ড জানায়, মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন সাগরে একটি মাছ ধরার ট্রলার দেখলে সন্দেহ হয়। থামার নির্দেশ দেওয়া হলে ট্রলারটি নিয়ে দ্রুত গভীর সাগরে পালানোর চেষ্টা চালায় চালক। ধাওয়া দিয়ে আটক করা হয় ট্রলারটি। তল্লাশি করে পাওয়া যায় 340 বস্তা সিমেন্ট। আটক করা হয় পাচারকারীদের। তারা জানায়, শুল্ক ফাঁকি দিয়ে রাখাইনে পাচার হচ্ছিল সিমেন্টের বস্তাগুলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জব্দ পণ্য ও ট্রলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে নাসিরনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আব্বাস ও সেন্টুকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার মধ্যরাতে তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স থামায় একদল সশস্ত্র ডাকাত। তারা অ্যাম্বুলেন্স আরোহীদের মারপিট করে লুট করে নগদ টাকা ও মোবাইল ফোন। অভিযোগ করছে, মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাত দল।
দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫,০০০ কর্মচারী ৩,৭০,০০,০০০ গ্রাহককে বিদ্যুৎ সেবা দিয়ে আসছেন। কিন্তু বর্তমানে কিছু কর্মকর্তা কর্মচারী এই নিরবচ্ছিন্ন সেবাকে বাধাগ্রস্ত করতে আন্দোলনে নেমেছেন। সকালে এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধানে দেশব্যাপী অনলাইন সভা অনুষ্ঠিত হয়। তারা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করা সরকারি সিদ্ধান্ত, তাই বিদ্যুৎ সেবা নিরবচ্ছিন্ন রাখতে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান তারা। চাঁদপুরে বিএনপি সদস্য সংগ্রহ শুরু হয়েছে। বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া। এ সময় বক্তারা বলেন, বিএনপিতে এখন আর পতিত আওয়ামী লীগের দোসর কাউকে স্থান দেওয়ার সুযোগ নেই। অনুপ্রবেশ ঠেকাতে দলের সকল ইউনিটকে কঠোর হওয়ার আহ্বান জানান দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। আওয়ামী লীগের কোনো পদ্ধতিতে নাই, কিন্তু ১৭ বছর আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় ছিল, এরা চুপচাপ ছিল, কিন্তু আমাদেরকে হয়রানি করেনি। এটার এখতিয়ার হলো সেই স্থানীয় নেতৃবৃন্দ। আমি বলে দিতে পারব না এই লোকটা ভালো, আপনি দিয়ে দেবেন। বন্ধ হয়ে যাওয়া কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের জায়গায় নির্মাণ করা হচ্ছে আধুনিক ডিসি পার্ক। চলতি বছরের ১৩ মে প্রায় ২০ একর জায়গার উপর প্রকল্পের কাজ শুরু হয়। ২০২৬ সালে কাজ শেষ হবার কথা রয়েছে। নতুন এই পার্কটি হবে সবুজে ঘেরা, থাকবে কৃত্রিম লেক, রাইড, ওয়াকওয়ে, ফুডকোর্ট সহ খেলার মাঠ, এমনকি রাখা হবে বিলুপ্ত প্রায় পশু পাখিও। নগরবাসীরা বলছেন, বিনোদনের জন্য পার্কটি হবে নগরীর নতুন প্রাণকেন্দ্র। পার্কটিতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বক্স স্থাপন সহ প্রশাসনিক তদারকির দাবি স্থানীয়দের। আগামী ৬ মাসের মধ্যে কাজ শেষ করে জনসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার, বিবৃতি সরকারের। জুনের মধ্যে সব প্রস্তুতি শেষ হলে ডিসেম্বরে নির্বাচন নয় কেন, প্রশ্ন বিএনপি নেতাদের। তরুণরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের কাছে ক্ষমতা ফেরাতে বাধা দেওয়ার। এই ছিল বাংলা সময়ের, সঙ্গে থাকুন সময়ের।